সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবারও হাজির হয়েছি হিসাব বিজ্ঞানের ভুবনে। দীর্ঘ বিরতির পরে আমরা আবারও শুরু করছি আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ক ক্লাস। আমাদের আজকের যে বিষয়টি সেটা হচ্ছে জাবেদা, যেটি হিসাব বিজ্ঞানের একদম প্রাথমিক পর্যায়ের একটি বেসিক বিষয়। নবম, দশম এবং একাদশ, দ্বাদশ প্রত্যেককেই এই বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। তো আজকে আমরা জাবেদার খুঁটিনাটি, জাবেদার যাবতীয় বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা একটু এগোই। জাবেদার ধারণা, এটা একটু দেখো যে ইংরেজি জার্নাল শব্দের প্রতিশব্দ জাবেদা, ঠিক আছে। জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার থেকে উৎপত্তি হয়েছে, ফরাসি বা ফ্রেঞ্চ শব্দ জার থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে দিবস বা দিন। মানে জাবেদে আমরা প্রতিদিনের লেনদেন প্রতিদিনে কী করে থাকি, লিপিবদ্ধ করে থাকি। তারিখের ক্রমানুসারে প্রতিদিনের লেনদেন প্রতিদিনই ডেবিট ক্রেডিট অনুযায়ী আমরা কী করে থাকি, লিপিবদ্ধ করে থাকি। এই জন্য এটাকে বলা হয় জাবেদা, এবং এটি ফরাসি শব্দ জার থেকে উৎপত্তি হয়েছে। দেখো এখানে ইংরেজি জার্নাল শব্দের বাংলা প্রতিশব্দ জাবেদা, এবং জার্নাল শব্দটি ফরাসি শব্দ জার থেকে। ফরাসি শব্দটা হচ্ছে ফরাসি, মানে ফ্রেঞ্চ, নট পার্সিয়ান, ফার্সি নয় কিন্তু ফরাসি। এটা মনে রাখবে, এটা অনেকেই ভুল করো যে ফরাসি এবং ফার্সি এই দুটোর মধ্যে একটু প্যাঁচ লাগিয়ে ফেলো। ফরাসি মানে হচ্ছে কিন্তু ফ্রান্সের ভাষা, ফ্রেঞ্চ, ঠিক আছে। ফ্রেঞ্চ শব্দ জার থেকে এসেছে, যে শব্দের অর্থ হচ্ছে দিবস, দিন, দিবস, দৈনিক। সুতরাং জাবেদা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো হিসাবের দৈনিক বই, ঠিক আছে। মানে জাবেদার অর্থ হচ্ছে হিসাবের দৈনিক বই। ওকে, তাই সাধারণ অর্থে প্রতিষ্ঠানের লেনদেনগুলোকে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। আর ব্যাপক অর্থে যে হিসাব বইতে প্রতিষ্ঠানের দৈনিক লেনদেনসমূহ তারিখের ক্রমানুসারে ডেবিট ক্রেডিট অনুযায়ী প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে আমরা কী বলে থাকি, জাবেদা বলে থাকি। তাহলে জাবেদাকে আমরা বিভিন্ন নামে ডেকে থাকি, যেমন জাবেদাকে বলতে পারি হিসাবের প্রাথমিক বই, দৈনিক বই, ঠিক আছে, সহকারী হিসাবের বই, মৌলিক হিসাবের বই, ঠিক আছে, কালানুক্রমিক হিসাবের বই ইত্যাদি নামে আমরা জাবেদাকে অভিহিত করে থাকি। ঠিক, এগুলো তোমাদের অবজেক্টিভে আসে যে জাবেদাকে কী নামে অভিহিত করা হয়। প্রাথমিক বই, মৌলিক বই, হিসাবের সহকারী বই, ঠিক আছে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের বই, অথবা কালানুক্রমিক হিসাবের বই। কালানুক্রমিক শব্দের অর্থ হচ্ছে যে কাল অনুযায়ী হিসাবের কালানুক্রমিক, মানে তারিখের ক্রমানুসারে বা সময়ের ক্রমানুসারে একের পর এক যে লেনদেনগুলো ঘটবে সেগুলো আমরা প্রাথমিকভাবে কী করবো, জাবেদা বইতে লিপিবদ্ধ করব। আমরা একটু এগিয়ে যেয়ে পরে দেখি। এরপর দেখো যে জাবেদার শ্রেণীবিভাগ। জাবেদা মূলত প্রধানত দুই প্রকার জাবেদা, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদায় যেটি থাকবে সেটা হচ্ছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। এই সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলিনি, যদিও এই বিষয়গুলো সম্পর্কে সামনে আরও ডিটেলস আলোচনা আছে। ক্রয় জাবেদা হচ্ছে আমরা যখন ধারে ক্রয় করব, ধারে ক্রয় সংক্রান্ত যাবতীয় লেনদেন ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। আবার বিক্রয় জাবেদা হচ্ছে আমরা যখন ধারে বিক্রয় করব, ধারে বিক্রয় সংক্রান্ত যাবতীয় লেনদেন কোথায় লিপিবদ্ধ হবে, বিক্রয় জাবেদায়। আর ক্রয় ফেরত জাবেদা হচ্ছে যে আমরা ধারে যে ক্রয় করলাম এবং সেই ক্রয়কৃত পণ্যে যদি কোনো ত্রুটি থাকে অথবা অন্য যে কোনো কারণে আমরা কী করতে পারি, সেই ক্রয়কৃত পণ্যটাকে ফেরত দিতে পারি। ক্রয়কৃত পণ্যের ত্রুটি থাকলো, অথবা মেয়াদোত্তীর্ণ হলো, অথবা আমাদের স্যাম্পল অনুযায়ী পণ্য হয়নি, তখন আমরা কী করি, সেগুলোকে ফেরত দিয়ে থাকি। এবং সেই ফেরতের জন্য আমরা যে জাবেদা লিপিবদ্ধ করি সেটা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে যে আমরা যদি পণ্য বিক্রয় করে থাকি, বাকিতে বিক্রয় করি, এবং কাস্টমার যদি আমাদেরকে ফেরত দেয়, আমরা যেভাবে আমরা কিনে আনলে ফেরত দিই, আমাদের যারা কাস্টমার বা ক্রেতা তারাও আমাদেরকে কী করতে পারে, যে কোনো কারণে পণ্য ফেরত দিতে পারে। এবং সেই ফেরতের জন্য আমরা যেটা লিপিবদ্ধ করি সেটা হচ্ছে বিক্রয় ফেরত জাবেদা। আর নগদ প্রাপ্তি জাবেদা হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় নগদ অথবা চেকের লেনদেন সমূহ যদি আমরা পেয়ে থাকি, সকল প্রকার আয় বা প্রাপ্তিসমূহ আমরা যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করি সেটা হচ্ছে প্রাপ্তি জাবেদা। প্রধান জাবেদা হচ্ছে সকল প্রকার ব্যয় বা প্রদানসমূহ আমরা যে জাবেদা লিপিবদ্ধ করবো সেটা হচ্ছে নগদ প্রদান জাবেদা। এরপর দেখো প্রকৃত জাবেদা প্রারম্ভিক জাবেদা। বছরের শুরুতে আমরা আগের বছরে যে হিসাবগুলো আমরা বন্ধ করেছি, পরবর্তী বছরে আমরা আবার কী করি, ওই হিসাবগুলো আবার নতুন করে চালু করি, ঠিক আছে। প্রারম্ভিক জাবেদা হিসাব সমাপ্ত হয়ে যাওয়ার পরে আমরা নতুন করে আবার যখন পরবর্তী বছর নতুন হিসাব দিয়ে আমাদের কারবার শুরু করি, তখন সেটাকে আমরা প্রারম্ভিক জাবেদা দিয়ে খুলি। এরপর হচ্ছে সমাপনী জাবেদা, ঠিক আছে। সমাপনী জাবেদা হচ্ছে আমাদের
প্রতি বছর শেষে আমাদের নামিক হিসাবগুলোকে বন্ধ করতে হয়। যেমন আমরা আয়কে বন্ধ করি, ব্যয়কে বন্ধ করি, নিট লাভকে বন্ধ করি, নিট ক্ষতিকে বন্ধ করি, উত্তোলনকে বন্ধ করি। এগুলো বন্ধ করার জন্য আমরা সমাপনী জাবেদা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এরপর দেখো সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা হচ্ছে বকেয়া, অগ্রিম এবং যে সমস্ত বিষয় একদম বছরের শেষে এসে ধরা পড়ে, ঠিক আছে, যা হিসাবের বইতে লিপিবদ্ধ হয়নি, এগুলো মূলত সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট নামে একটা বিষয় থাকে। ওই অ্যাডজাস্টমেন্টের থেকে আমরা কী করি, এন্ট্রিগুলো নিয়ে আমরা কী করি, আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করি, এবং আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ করার আগে আমরা এগুলোকে জাবেদা করে থাকি। তো ওই জাবেদাগুলোকে বলা হয় সমন্বয় জাবেদা বা অ্যাডজাস্টিং এন্ট্রিস। সংশোধনী জাবেদা, যদি কোনো আমরা হিসাব লিপিবদ্ধ করতে গিয়ে যদি আমাদের ভুল হয়, আমরা খতিয়ানে লিপিবদ্ধ করতে ভুল করলাম, অথবা খতিয়ান থেকে রেয়ামিলে লিপিবদ্ধ করতে গিয়ে ভুল করলাম, তখন সেই ভুল সংশোধনের জন্য আমরা কী করে থাকি, সংশোধনী জাবেদা দিয়ে থাকি। এরপর হচ্ছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে আমরা যে নামিক হিসাবগুলো, অগ্রিম, বকেয়া, এই যে হিসাবগুলো, এই হিসাবগুলোকে বন্ধ করার জন্য আমরা কী করে থাকি, বিপরীত দাখিলা দিয়ে থাকে। এরপরে স্থানান্তর বা ট্রান্সফার জাবেদা, যে হিসাবে আমরা ব্যালেন্স একটি হিসাব থেকে, একটি বছর থেকে আরেকটি বছরে আমরা যখন হিসাব স্থানান্তর করবো, ট্রান্সফার করবো, তখন হচ্ছে সেটা স্থানান্তর জাবেদা। অন্যান্য যে জাবেদা থাকতে পারে বিভিন্ন, ঠিক আছে। এরপর আমরা যাই হলো পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ দেখো যে বিশেষ জাবেদার বিশ্লেষণ। যে বিশেষ জাবেদা আমরা একটু আগে যে বললাম, সংক্ষেপে বললাম, ওটারই এখানে আরও একটু ডিটেলস আলোচনা আছে। যেমন মনে করো বিশেষ জাবেদা, সমজাতীয় লেনদেনসমূহ লিপিবদ্ধকরণের কাজে ব্যবহৃত জাবেদাকে বিশেষ জাবেদা বলা হয়, ঠিক আছে। ব্যবসার প্রায় সমস্ত লেনদেন উল্লিখিত জাবেদা লিপিবদ্ধ করে। যেমন ক্রয় জাবেদা, মুনাফা অর্জনের লক্ষ্যে শুধু বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয়, বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয়, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বিক্রয়ের উদ্দেশ্যে ধারে ক্রয়, ঠিক আছে, ধারে পণ্য ক্রয়, সব ধরনের ক্রয় না, কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় এই জাবেদা লিপিবদ্ধ হয়, এই জন্য একে বলা হয় ক্রয় জাবেদা। আর নগদ ক্রয় এই জাবেদাতে লিপিবদ্ধ হয় না। নগদ ক্রয় আমরা সাধারণ জাবেদা কী করবো, লিপিবদ্ধ করবো, কিন্তু যদি আমরা ধারে ক্রয় করে থাকি, তাহলে সেই ধারে ক্রয় অবশ্যই কোথায় লিপিবদ্ধ হবে, না ক্রয় জাবেদা লিপিবদ্ধ হবে। ঠিক অনুরূপভাবে বিক্রয় জাবেদা একই, যে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয়কৃত বা উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করলে, উৎপাদিত পণ্য ধারে বিক্রয় করলে, পণ্য ধারে বিক্রয় করলে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ধারে বিক্রয় করলে যে হিসাব বই, যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে বিক্রয় জাবেদা বলে। নগদ বিক্রয় কিন্তু এখানে লিপিবদ্ধ হয় না, ঠিক আছে। যেমন ব্যবহারযোগ্য কোনো পণ্য ধারে বিক্রয় করলে এই বইতে লেখা হয় না। ব্যবহারযোগ্য কোনো পণ্য তুমি ব্যবহার করার জন্য কিনেছো, ওটা হবে না, ঠিক আছে। মণিহারি ক্রয় করেছো বা আসবাবপত্র ক্রয় করেছো ধারে, এটা হলেও কিন্তু এখানে লিপিবদ্ধ হবে না। শুধুমাত্র যদি আমরা কী করে থাকি, কোনো পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে ক্রয় করে থাকে, তাহলে সেটা এখানে আসবে। যদি বলে ধারে আসবাবপত্র বিক্রি করা হলো, ঠিক আছে, তুমি আসবাবপত্র ব্যবহার করেছো, বিক্রি করেছো, ব্যবহার করে বিক্রি করেছো, কোনো পণ্য বিক্রি করো নি। অনেক বছর তুমি একটা আসবাবপত্র ব্যবহার করেছো, সেটা কী করলে, মনে করলে যে এটা আমি বিক্রি করে দেবো, নতুন আসবাবপত্র আনবো, তখন ওই যে ধারে বিক্রয়, ওই আসবাবপত্র বিক্রয়, ওইটার টাকা কিন্তু, বা ওইটা কিন্তু আমাদের বিক্রয় জাবেদা অন্তর্ভুক্ত হবে না। এর পরবর্তীটা আমরা দেখি ক্রয় ফেরত জাবেদা। যে বইতে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানো সংক্রান্ত যাবতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় তোমার ক্রয় ফেরত জাবেদা। ধারে ক্রয়কৃত পণ্য, এই লাইনটাও ইম্পর্টেন্ট, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর জন্য আমরা যে জাবেদা ব্যবহার করি তা হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। আর বিক্রয় ফেরত জাবেদা হচ্ছে যে বইতে ধারে বিক্রয়কৃত পণ্যদ্রব্য ফেরত আসা সংক্রান্ত, এটা হচ্ছে যাওয়া বা আমরা পাঠাবো। আর ধারে আমরা বাইরে বিক্রি করেছি, আমাদের ক্রেতার কাছে বিক্রি করেছি ধারে, সেই পণ্য যদি আমাদের কাছে ফেরত আসে, ধারে বিক্রয়কৃত পণ্য, তাহলে সেটির জন্য যে জাবেদা লিপিবদ্ধ করা হয় তা হচ্ছে ধারে বিক্রয় পণ্য ফেরত আসা, ঠিক আছে, আসা, তাকে বিক্রয় ফেরত জাবেদা বলে। নগদ প্রাপ্তি জাবেদা যে ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় নগদ ও চেক প্রাপ্তি সংক্রান্ত লেনদেন সময় এই জাবেদা লিপিবদ্ধ হবে। এবং নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় নগদের লেনদেন এবং চেকের লেনদেন উভয়ই কিন্তু তোমার কি হবে, নগদ হিসেবে বিবেচিত হবে, ঠিক আছে। এরপর দেখো যে নগদ প্রদান জাবেদা, ব্যবসায় প্রতিষ্ঠানে যাবতীয় নগদ ও চেক প্রদান সংক্রান্ত লেনদেন সমূহ যে জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে বলা হয় তোমার নগদ প্রদান জাবেদা, ঠিক আছে। আমরা পরবর্তী ধাপটায় যাই। প্রকৃত জাবেদা শ্রেণীবিভাগ, অ্যানালাইসিস অফ প্রপার জার্নাল। এটা দেখো, নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক বিবরণীর প্রস্তুত করার উদ্দেশ্যে বকেয়া অগ্রিম সংক্রান্ত লেনদেন, বকেয়া ও অগ্রিম সংক্রান্ত লেনদেন ও অন্যান্য প্রয়োজনীয় সংযোজন ও সংশোধন করার জন্য যে জাবেদা দেখানো হয়, এটা সংযোজন এবং সংশোধন দুটার জন্য আমার কী হতে পারে, সমন্বয় জাবেদা প্রয়োজন হতে পারে, সংযোজনের জন্য প্রয়োজন হতে পারে, সংশোধনের জন্য প্রয়োজন হতে পারে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সংযোজন সংশোধন করার জন্য জাবেদা লেখা হয় তাকে সমন্বয় জাবেদা বলে। উদাহরণ, 20,000 টাকার
20,000 টাকার পণ্য অবিকৃত অবস্থায় রয়েছে। যে তুমি কিছু পণ্য কিনে নিয়ে এসেছিলে বছরের শুরুতে, বিক্রি করার শেষে, বছরের শেষে যখন আমি হিসাব বন্ধ করব তখন দেখলাম যে কিছু পণ্য কি রয়েছে অবিকৃত অবস্থায় রয়ে গেছে। তো এই পণ্যগুলোর জন্য আমরা কী করবো, একটা জাবেদা দেবো, সেটা হচ্ছে সমপরিমূল্য পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে একটাকে সমন্বয় জাবেদা, সমপরিমূল্য পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এবং এটা এই সমন্বয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এটা এই বছরের জন্য এটা কী করে দিলাম, আমরা অ্যাডজাস্ট করে দিলাম। এটা ক্রয় থেকে কী হলো মাইনাস হলো, সমপরির সাথে কী হলো যোগ হলো এটা। এরপর দেখো সমাপনী জাবেদা, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুত করার সময় নামিক হিসাব বা আয় ব্যয়বাচক হিসাব সময় বন্ধ করে দেওয়ার জন্য জাবেদা দেওয়া হয়, তাকে বলা হয় সমাপনী জাবেদা বা সমাপনী দাখিলা। আমি একটু আগে প্রথমেই বলেছিলাম যে সমাপনী দাখিলা মূলত 4 ধরনের হিসাবকে বন্ধ করার জন্য, চার ধরনের এন্ট্রিকে বন্ধ করতে, যেমন আয়কে বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়, ব্যয়কে বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়, উত্তোলনকে বন্ধ করার জন্য জাবেদা দিতে হয়, এবং রিট লাভ বা ক্ষতিকে বন্ধ করার জন্য কী করতে হয়, সমাপনী দাখিলা দিতে হয়। ঠিক আছে, এরপর আমরা দেখি যে সাধারণত আয় ব্যয়, এই কথাই বলেছে, সাধারণত আয় ব্যয় নিট লাভ ক্ষতি উত্তোলনকে বন্ধ করার জন্য এই জাবেদা দেওয়া হয়। তাহলে আয় ব্যয় নিট লাভ ক্ষতি উত্তোলনকে বন্ধ করার জন্য এই ধরনের জাবেদা প্রস্তুত করা হয়। আমরা এর পরের ধাপে যাই। পরের ধাপে দেখো যে এই যে আমরা জাবেদাগুলো একটু দেখে নিই। আয়কে বন্ধ করার জাবেদা, আমরা জানি যে আয় নর্মালি বা স্বাভাবিক আয়ের স্বাভাবিক যে হচ্ছে ক্রেডিট, কিন্তু আমরা যখন একে বন্ধ করে দিব আয় কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। আয় সমূহ ডেবিট, আয় সারাংশ কী হয়ে যাবে, ক্রেডিট। তোমরা চাইলে এখানে আয় বিবরণীও লিখতে পারো, একই জিনিস। এরপরে দেখো ব্যয়কে বন্ধ করা যাবে। তো আমরা জানি যে ব্যয় স্বাভাবিক যে হচ্ছে ডেবিট, কিন্তু যখন আমরা ব্যয়কে বন্ধ করব সেটা কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আর আয় সারাংশ কী হবে, ডেবিট হবে। আয় সারাংশ ডেবিট, ব্যয়সমূহ ক্রেডিট। এরপরে ধাপ আমরা দেখি প্রকৃত জাবেদার বিশ্লেষণ। ঠিক আছে, নিট মুনাফাকে বন্ধ করা জাবেদা। নিট মুনাফা, এখন এই নিট মুনাফার সাথে কিন্তু মূলধনের সম্পর্ক। নিট মুনাফা হলে মূলধন বেড়ে যায়, নিট ক্ষতি হলে মূলধন কমে যায়। যেহেতু মূলধন বেড়ে যাচ্ছে, মূলধন একটা ক্রেডিট অ্যাকাউন্ট এবং মূলধন কিন্তু ক্রেডিটই থাকবে। আর বিপরীতে থাকবে আয় সারাংশ বা আয় বিবরণী। আয় সারাংশ ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এরপর এটা দেখো নিট ক্ষতিকে বন্ধ করা যাবে। তো এটা হচ্ছে তোমার ওই যে নিট ক্ষতি হলে কী হয়, মূলধন কমে যায়। এখানে আরেকটা বিষয়ে খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে কোনো হিসাব যদি কমে যায় তাহলে আমরা কী করবো, ডেবিট ক্রেডিট পরিবর্তন হয়ে যাবে। যেমন মূলধন এখানে কমে যাবে নিট ক্ষতি হওয়ার ফলে, এই জন্য মূলধন একটা ক্রেডিট অ্যাকাউন্ট, কিন্তু এখানে কী হয়ে যাবে, এখানে মূলধনটা ডেবিট হয়ে যাবে। মূলধন হিসাব ডেবিট, আয় সারাংশ হিসাব ক্রেডিট। এরপর দেখো যে উত্তোলনকে বন্ধ করা যাবে। উত্তোলনকে যদি আমরা বন্ধ করতে চাই, এটাও একই রকম, মূলধনের সাথে উত্তোলনের একটা সম্পর্ক রয়েছে, যে উত্তোলন করলে মূলধন কী হয়, কমে যায়। এর জন্য আমরা জানি যে যেহেতু মূলধন কমে যাচ্ছে, মূলধন একটা ক্রেডিট অ্যাকাউন্ট, মূলধন এখানে কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। মূলধন ডেবিট আর উত্তোলনের হিসাব হবে কি, ক্রেডিট। জাবেদা প্রস্তুতের বিবেচ্য বিষয়। জাবেদা প্রস্তুত করতে গেলে আমরা কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। সেই বিষয়গুলো কী কী, যেমন এখানে দেখো যে ব্যবহারের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করা হলে উক্ত সম্পদকে ক্রয় হিসাবে ডেবিট করা যাবে না। যেমন আমি আসবাবপত্র ক্রয় করলাম, এই আসবাবপত্র আমি ব্যবহার করার জন্য কিনেছি, এখানে কিন্তু আসবাবপত্র ক্রয়কে আসবাবপত্র হিসাব লিখতে হবে, ক্রয় হিসাব লেখা যাবে না। যেমন অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো, জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। ঠিক আছে, এখানে কিন্তু লেখা যাবে না ক্রয় হিসাব ডেবিট, এখানে লিখতে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু আমি সম্পদ কিনেছি। এরপরে ধাপটা দেখো যে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে সামগ্রী ক্রয় করা হলে তাকে ক্রয় ডেবিট হবে। বিক্রয়ের উদ্দেশ্যে যদি আমি কিছু কিনে থাকি, যেমন লেনদেনে মালামাল ক্রয়, পণ্য ক্রয়, যাই থাকুক না কেন, তা সবসময় কি লিখতে হবে, তোমার ক্রয় হিসাবে লিখতে হবে। ঠিক আছে, আমরা আগেরটা ছিল কি অফিসের জন্য যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছে। আর এখানে হচ্ছে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সামগ্রী ক্রয় করা হলে ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। লেনদেনে মালামাল ক্রয় বা পণ্য ক্রয়, যাই থাকুক না কেন, সর্বদা ক্রয় হিসাবকে ডেবিট করতে হবে। এরপরে দেখো পণ্য মাল হিসাব, চেক হিসাব নামে কোনো হিসাব হয় না। যে আমরা যে পণ্য ক্রয় করা হলো, পণ্য হিসাব হবে না, সেটা কী হবে, ক্রয় হিসাব। মালামাল ক্রয় করা হলো, মালামাল নামে কোনো হিসাব হবে না, সেটা কী হবে, ক্রয় হিসাব। চেকের মাধ্যমে পণ্য বিক্রি করা হলো, এখানে চেক হিসাব নামে কোনো হিসাব হবে না, সেটা হবে কি, তো মনে করো ব্যাংক হিসাব। যেখানেই চেক থাকবে সেখানে কী হবে, ব্যাংক হিসাব হবে। তাহলে এখানে দেখো এই যে পণ্য হিসাব, মাল হিসাব, চেক হিসাব নামে কোনো হিসাবকে জাবেদাভুক্ত করা হয় না। তো কাগজ কলম, পেপার ওয়েট, আলপিন, ছুরি, টাইপ রিবন, টোনার, ক্লিপ, সুতা ইত্যাদি খুচরা জিনিস ক্রয় করা হলে তা মনিহারি হিসাব অথবা সাপ্লাইজ হিসাব ডেবিট করতে হবে। তাহলে মনিহারি আর সাপ্লাইজের ভিতরে একটু সূক্ষ্ম পার্থক্য রয়েছে। মনিহারি হচ্ছে নিত্য প্রয়োজনীয়, প্রতিদিন আমরা ব্যবহার করি এবং এটার উপযোগ খুব খুব দ্রুত শেষ হয়, কিন্তু যেটা সাপ্লাই সেটার উপযোগ একটু পরে শেষ হয়, মনিহারির পরে এটা উপযোগ শেষ হয়। যেমন আমরা যদি একটা পেপার ওয়েট কিনি, পেপার ওয়েট আমি অনেকদিন ব্যবহার করতে পারবো, এটাকে আমরা কী বলতে পারি, সাপ্লাইজ বলতে পারি। স্টাপলার মেশিন, এটা আমি অনেকদিন ব্যবহার করতে পারি, এটাকে আমরা কী বলতে পারি, সাপ্লাইজ বলতে পারি।
দেয়াল ঘড়িকে সাপ্লাইজ বলতে পারি। কিন্তু আমরা যদি কাগজ কলম বা আমরা যদি ছোট ছোট জিনিস যেগুলো আমরা প্রতিদিনই ব্যবহার করি, প্রতিদিনই ক্ষয় হয়, প্রতিদিনই আমার কয়েকদিন পরপরই আমার যেটা কি হয় উপযোগিতার প্রয়োজন হয়, সেই জাতীয় দ্রব্যগুলোকে বা সেই জাতীয় উপকরণগুলোকে আমরা বলতে পারি মণিহারি। ঠিক আছে, এরপর দেখো ইলেকট্রিক সরঞ্জাম যেমন কম্পিউটার, ঘড়ি, ফ্যান, ফটোকপি মেশিন ইত্যাদিকে অফিস সরঞ্জাম হিসাবে লিখতে হবে। যেমন ফ্যান হিসাব লেখা যাবে না, কম্পিউটার হিসাব লেখা যাবে না, সেটা লিখতে হবে অফিস সরঞ্জাম হিসাব। ঠিক আছে, চেক মারফত কোনো পণ্য পাওনা আদায় হলে ব্যাংক হিসাবকে ডেবিট করতে হবে। পক্ষান্তরে চেক মারফত কোনো দিনা পরিশোধ করে ব্যাংক হিসেবে ক্রেডিট করতে হবে। আমি যদি কোনো পাওনা আদায় করি চেকের মাধ্যমে, ব্যাংক ডেবিট হবে, আর যদি পাওনা পরিশোধ করি তাহলে ব্যাংক ক্রেডিট হবে, এই কথাই বলেছে এখানে। এরপর দেখো যে নগদে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য ক্রয় বা বিক্রি করা হলে উক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম হবে না। যেমন মনে করো যে রহিম ট্রেডার্সের নিকট নগদে মাল বিক্রয়, তো এখানে কিন্তু রহিম ট্রেডার্স হবে না, এখানে আমরা নগদে মাল বিক্রি করে আমি কী পেয়েছি, নগদ টাকা পেয়েছি, নগদের হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে রহিম ট্রেডার্স মুখ্য না। ঠিক আছে, রহিম ট্রেডার্স। আর কিন্তু যদি আমি বাকিতে ক্রয় বিক্রয় করি তখন কিন্তু ব্যক্তির নামটা কী হবে, মুখ্য হবে। নগদে ক্রয় বিক্রয় করলে ব্যক্তির নাম মুখ্য হবে না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপর সেক্ষেত্রে যতক্ষণে ক্রয় বিক্রয়ের নামই হবে, যেমন আলমাস ট্রেডার্সের নিকট থেকে নগদে 2000 টাকা পণ্য ক্রয় করা হলো, যাবে হবে ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। এখানে কিন্তু আলমাস ট্রেডার্স হয়নি। এরপর দেখো যে অনুরূপভাবে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট নগদে বিক্রি করা হলে নগদের হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। ঠিক আছে, এই কথাগুলো একটু দেখি আমরা। ক্যাশ বাক্স থেকে টাকা চুরি হারিয়ে গেলে সেক্ষেত্রে বিবিধ ক্ষতি হিসাব লিখতে হবে। ক্যাশ বাক্স থেকে টাকা চুরি গেল অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আনার সময় ছিনতাই হলো, এই জাতীয় লেনদেনগুলোকে আমরা বলবো বিবিধ ক্ষতি হিসাব। বাকিতে ক্রয়ের ক্ষেত্রে পাওনাদার হিসাব, পাওনাদার বা প্রদেয় হিসাব জড়িত। মানে আমি যার কাছে বিক্রয় করব সে হচ্ছে একজন পাওনাদার, আর সে আমার কাছে টাকা পায়, সে একজন পাওনাদার বা প্রদেয় হিসাব, তাকে আমাকে টাকা পরিশোধ করতে হবে। যা কিছু পরিশোধ বা প্রদান করতে হবে তাই হচ্ছে দায়। ঠিক আছে, এটা মনে রাখবে, যা কিছু পরিশোধ বা প্রদান করতে হবে তাই হচ্ছে দায়, আর যা কিছু আদায় হবে বা প্রাপ্য হবে বা পাবো সেটা হচ্ছে কি সম্পদ। ঠিক আছে, পরিশোধ বা প্রদান এটা মনে রাখবে, পরিশোধ করতে হবে, পরিশোধ করতে হবে, এটা দায়। আর হচ্ছে আদায় হবে বা পাবো, এটা হচ্ছে সম্পদ। ঠিক আছে, পরিশোধ করতে হবে দায়, আর আদায় হবে বা পাবো সেটা হচ্ছে সম্পদ, এটা মনে রাখবে। তাহলে পাওনাদারকে প্রদেয় হিসাব ক্রেডিট এবং বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে দেনাদার বা প্রাপ্য হিসাব ডেবিট হবে। যাবে হবে দেনাদার ডেবিট, প্রাপ্য ক্রেডিট, দেনাদার বা প্রাপ্য ডেবিট, আর হচ্ছে তোমার বিক্রয় হিসাব ক্রেডিট। এর পরের ধাপে আমরা চলে যাই। পরের ধাপে দেখতে পাচ্ছি সম্পদের ক্ষেত্রে আমরা একটু জাবেদায় চলে আসলাম। এবার আমরা সম্পদের ক্ষেত্রে জাবেদাগুলো কীভাবে করব, দায়ের ক্ষেত্রে কীভাবে করব, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কীভাবে করবো, আমরা একটু পার্ট বাই পার্ট প্রতিটি টপিক আমরা এখানে দেখব। যেমন দেখো, প্রথমেই দেখো সম্পদ বৃদ্ধি পেলে ক্রয় করলে কীভাবে ডেবিট হবে। দেখো এখানে সম্পদ বৃদ্ধি পেলে ক্রয় করলে অথবা আসলে, এটা আসলে লিখতে পারি আমরা, আসলে কী হবে, ডেবিট হবে। সম্পদ যদি আসে আর কি, হ্যাঁ, সম্পদ বৃদ্ধি পেলে ক্রয় করলে বা আসলে কী হবে, ডেবিট হবে। যেমন আসবাবপত্র ক্রয় করা হলো 80,000 টাকা, যা 40% নগদে, 20% চেকে, 20% ধারে ও 10% বিলের মাধ্যমে পরিশোধ করা হলো। তাহলে এখানে দেখো আমরা জাবেদা দিয়েছি, আমরা আসবাবপত্র কী করেছি, ক্রয় করেছি, আসবাবপত্রের হিসাব কী হবে, ডেবিট। যেহেতু সম্পদ এসেছে, আসবাবপত্র বেড়েছে আমার প্রতিষ্ঠানে, এই জন্য আসবাবপত্রের ডেবিট। এই আসবাবপত্রকে ক্রয় করতে গিয়ে আমি যেই উপাদানগুলো পরিশোধ করেছি বা পরিশোধ করতে হবে সেই বিষয়গুলো হচ্ছে, প্রথম নগদে পরিশোধ করেছি 40%, আমরা 80,000-এর 40% করলাম, 4 32,000 টাকা। আবার আমরা চেকে দিয়েছি ব্যাংকের মাধ্যমে, ব্যাংক হিসাব ক্রেডিট, এটারও 20% করে 16,000 টাকা। এরপর ধারে ক্রয়ের সাথে আমরা একটু আগেই বলেছি, ধারে যে কোনো ক্রয়, সেটা আসবাবপত্র ক্রয় হোক বা যে কোনো সম্পদ ক্রয় হোক কিংবা পণ্য ক্রয় হোক, ধারে ক্রয়ের সাথে জড়িত হচ্ছে প্রদেয় হিসাব। ঠিক আছে, তাহলে আমরা কী করবো, প্রদেয় আর পাওনাদার কিন্তু একই কথা, প্রদেয় হিসাব। আমরা এখানে প্রদেয় হিসাব ক্রেডিট আমরা কী করবো, 80,000-এর 20% করবো, এখানে দেখো 16,000 টাকা আসবে। এরপর যে 10% বিলের মাধ্যমে পরিশোধ করা হলো, প্রদেয় বিল হিসাব ক্রেডিট, এখানে আমরা কী করবো, 80,000-কে 10% করবো, 8,000 টাকা আসবে এখানে। এর পরের ধাপটা আমরা দেখি, যেমন বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করলে তা সম্পদ হিসেবে বিবেচিত হবে না, এটা বিষয় রাখবে, পণ্য হিসেবে বিবেচিত হবে। যেমন কারো একটা ফার্নিচারের দোকান রয়েছে, ঠিক আছে, এখন সে যদি নিয়মিত ফার্নিচার ক্রয় করে এবং বিক্রয় করে, এটা কিন্তু তার পণ্য, এই ফার্নিচারটা তার কাছে পণ্য হিসেবে বিবেচিত হবে, এটা কিন্তু তার কাছে সম্পদ নয়। শুধুমাত্র ব্যবহার করার জন্য যদি সে কিন্তু ফার্নিচার, তাহলে সেটা সম্পদ হতো, কিন্তু সে ফার্নিচার কিনছে বিক্রয় করার জন্য, এটা তার প্রোডাক্ট, এটা তার বিজনেস প্রোডাক্ট, এবং সেক্ষেত্রে বিজনেস প্রোডাক্ট ক্রয় করলে
সাধারণত নর্মালি যে আমরা পণ্য ক্রয়ের জাবেদা দিয়ে থাকি এক্ষেত্রেও তাই হবে, ঠিক আছে। সেক্ষেত্রে পণ্য ক্রয়ের স্বাভাবিক জাবেদাটা হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দিয়েছি, জানুয়ারি 10 করিম ট্রেডার্স বিক্রয়ের উদ্দেশ্যে 80,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করলেন, বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় করেছে। তাহলে এখানে কিন্তু যন্ত্রপাতি হিসাব কখনোই ডেবিট হবে না। এখানে ডেবিট হবে কি, ক্রয় হিসাব ডেবিট হবে, ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট 80,000 টাকা, ঠিক আছে। এরপর দেখো স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলে এর সাথে আনুষঙ্গিক, এটা একটা নোট গেল। এটা আমরা যে কোনো কিছু যদি বিক্রয়ের উদ্দেশ্যে কিনি, সেটা যন্ত্রপাতি হতে পারে, আসবাবপত্র হতে পারে, যে কোনো স্থায়ী সম্পদ আমরা যদি বিক্রয়ের জন্য কিনি, তাহলে তোমার কী হবে, সেটা ক্রয় হিসাবে বা পণ্য হিসাবে বিবেচিত হবে। সেক্ষেত্রে পণ্য ক্রয়ের সাধারণ যে জাবেদাটা রয়েছে, ক্রয় হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, তা হবে। যদি চেকে কিনতো তাহলে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব কী হতো, ক্রেডিট হতো। এবার স্থায়ী সম্পদ ক্রয় করা হলে এর সাথে আনুষঙ্গিক যে খরচ থাকবে, সেই আনুষঙ্গিক খরচের জন্য আলাদা কোনো জাবেদা হবে না, ঠিক আছে। যেমন মনে করো তুমি একটা মেশিনারি কিনলে, মানে একটা যন্ত্রপাতি কিনলে, যন্ত্রপাতি কিনে আনার সময় তোমার পরিবহন খরচ হলো 2,000 টাকা, আবার ওই যন্ত্রপাতিকে সংস্থাপন করার জন্য, সেট করার জন্য আরও খরচ হলো 3,000 টাকা। তাহলে এই যে 2,000 আর 3,000, এই 2,000-3,000-এর জন্য আলাদা কোনো জাবেদা হবে না। এটা এমন হবে না যে পরিবহন খরচ ডেবিট কিংবা সংস্থাপন খরচ ডেবিট, এরকম হবে না। এটা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। তার টাকাটা কত হবে, টাকাটা হলো এই যে আনুষঙ্গিক খরচ, এই আনুষঙ্গিক খরচটা কিন্তু মূল যন্ত্রপাতির সাথে গিয়ে বা মূল সম্পদের সাথে গিয়ে কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা উদাহরণ দেখি। যেমন আশফিয়া ট্রেডার্সের নিকট থেকে নগদে আসবাবপত্র ক্রয় 40,000 টাকা, যার পরিবহন ব্যয় 2,000 টাকা। তাহলে আমি আসবাবপত্র কিনেছি 40,000 টাকা দিয়ে, এর পরিবহন খরচে হয়েছে 2,000 টাকা। এই দুইটা যোগফল আমাকে কী করতে হবে, দেখাতে হবে। তাহলে যোগফল করলে কত আসছে, দেখো এখানে 42,000 টাকা এসেছে। আমরা কিন্তু পরিবহনের জন্য আলাদা কোনো জাবেদা এখানে দেইনি, আমরা সরাসরি কী করেছি, আসবাবপত্র ক্রয়ের সাধারণ যে জাবেদা ওটাই দিয়েছি, আসবাবপত্র হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট, ঠিক আছে। এটা আমরা দিয়েছি এবং টাকা হয়েছে কত, 42,000 টাকা। এরপর দেখো সম্পদ বিক্রয় করলে চলে গেলে বা হ্রাস পেলে কী হবে, ক্রেডিট হবে। বিক্রয় করলে চলে গেলে বা হ্রাস পেলে কী হবে, ক্রেডিট হবে। তো আমরা একটু দেখি কীভাবে, যে 2025 সালের জানুয়ারি 6 পুরাতন আসবাবপত্র বিক্রি করা হলো 50,000 টাকা। একটা আসবাবপত্র তুমি অনেকদিন ব্যবহার করেছো, ব্যবহার করার পরে কী করেছো, তুমি সেটা বিক্রি করেছো, পুরাতন আসবাবপত্র। এটা কিন্তু পণ্য না, তুমি নিজে ব্যবহার করেছো, সে ব্যবহৃত আসবাবপত্রটা কী করেছো, বিক্রি করেছো। তাহলে যার 40% নগদে, 20% চেকে, 20% বাকিতে, 20% বিলের মাধ্যমে পাওয়া গেল। আমি একটা উদাহরণ দিয়ে সব দেখিয়ে দিয়েছি। আমরা চাইলে নগদের আলাদা জাবেদা দিতে পারতাম, চেকের আলাদা জাবেদা দিতে পারতাম, বাকিতে দিতে পারতাম, বিলেটা দিতে পারতাম। তো আমরা আলাদা আলাদা না করে আমরা একসাথেই দেখিয়ে দিলাম যে কীভাবে হবে। যেমন দেখো এখানে আমি আসবাবপত্র বিক্রি করে কী পাবো, নগদ টাকা পেলাম, নগদ হিসাব ডেবিট। এই 50,000-এর 40% করলে এখানে 20,000 টাকা আসছে। ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর যেটা বিলের মাধ্যমে পেয়েছি, প্রাপ্য বিল হিসাব কী হবে, ডেবিট হবে। আর যেহেতু আমরা কী করেছি, সম্পদ বিক্রয় করেছি, এখানে আসবাবপত্র বিক্রয়, আসবাবপত্রের হিসাব হবে, বিক্রয় হিসাব না। আসবাবপত্রের হিসাব কী হবে, ক্রেডিট হবে। আমরা এখানে আসবাবপত্র হিসাব লিখতে পারি, টাইপিং মিস্টেক, আসবাবপত্রের হিসাব ক্রেডিট, ঠিক আছে। নগদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার ডেবিট, প্রাপ্য বিল ডেবিট, আর হলো আসবাবপত্রের হিসাব ক্রেডিট। ওকে, এরপর আমরা দেখি দায়ের ক্ষেত্রে, দায় বৃদ্ধি পেলে কী হবে, ক্রেডিট হবে। যেমন একটা উদাহরণ দেখি আমরা, দায় বৃদ্ধি পেলে এই জন্যই ক্রেডিট, দায়ের স্বাভাবিক যে ক্রেডিট, এবং এটা যদি বৃদ্ধি পায় এটা আবারও কী হবে, ক্রেডিটই হবে। যেমন এখানে দেখো যে জানুয়ারি 8 বাকিতে পণ্য ক্রয় 20,000 টাকা, এখন বাকিতে ক্রয় করেছি, ঠিক আছে। এখানে আমি আরও একটা জিনিস তোমাদের দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সম্পদ স্বাভাবিক জেরটা যদি আমরা দেখি, যেমন মনে করো সম্পদের স্বাভাবিক জের কি, সম্পদের স্বাভাবিক জের হচ্ছে ডেবিট। এটা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে ডেবিটই থাকবে, তো হ্রাস পেলে কী হবে, ক্রেডিট। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সম্পদের স্বাভাবিক যে ডেবিট, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তাহলে এখানে দেখো যে আমি আবার ঠিক অনুরূপভাবে দায়ের কথা যদি আমরা ধরি, দায়ের স্বাভাবিক জের কি, দায়ের স্বাভাবিক জের হচ্ছে ক্রেডিট। যদি বৃদ্ধি পায় ক্রেডিটই থাকবে, এবং হ্রাস পেলে কী হবে, হ্রাস পেলে ডেবিট হবে। যে কোনো হিসাব যদি বৃদ্ধি পায়, এটা ডেবিট ক্রেডিট কী হবে না, পরিবর্তন হবে না। কিন্তু যদি হ্রাস পায় তাহলে এটা ডেবিট ক্রেডিট পরিবর্তন হবে, ঠিক আছে। দায় যে হ্রাস পেলে কী হবে, ডেবিট হয়ে যাবে। আর যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিটই থাকবে। যেমন এখানে দেখো কি বলেছে, বাকিতে পণ্য ক্রয়, আমি বাকিতে পণ্য ক্রয় করেছি, বাকিতে পণ্য ক্রয় করার ফলে আমার দায় বৃদ্ধি পেয়েছে, পাওনাদার আমার কাছে কী পাবে, টাকা পাবে। এই জন্য আমরা কী করবো, যেহেতু ক্রয় করেছি, ক্রয় একটা ব্যয়, ক্রয় হিসাব ডেবিট হবে, আর পাওনাদার হিসাব কী হবে, এখানে ক্রেডিট হবে, ঠিক আছে। এটা এরপর আমরা পরবর্তী ধাপে চলে যাই। দায় সংক্রান্ত জাবেদা দেখো, দায় সংক্রান্ত জাবেদা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে,
আমরা একটু আগে জেনেছি যে দায় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। এবং করিমের নিকট থেকে ঋণ গ্রহণ 10,000 টাকা, আমি করিমের কাছ থেকে ঋণ নিয়েছি, তো ঋণটা কি? নিশ্চয়ই নগদ টাকা। তাহলে ঋণ নেওয়ার ফলে আমার নগদ টাকা কী পেয়েছে? এখানে বৃদ্ধি পেয়েছে। তো নগদের হিসাব কী হবে? এখানে ডেবিট হবে। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে কী হয়? ডেবিট হয়। নগদের হিসাব ডেবিট হবে। আর দায়ও বৃদ্ধি পেয়েছে, দায় বৃদ্ধি পেলে কী হয়? ক্রেডিট হয়। তাহলে এখানে দায়টা কি? দায়টা হচ্ছে আমাদের ঋণ, ঋণ হচ্ছে দায়। আমরা এখানে কী পেলাম? নগদের হিসাব জুনের 5 তারিখ, নগদের হিসাব ডেবিট, আর ঋণ হিসাব কি হবে? ক্রেডিট। হ্যাঁ, 10,000 টাকা। ঠিক আছে, আমরা জুনের 8 তারিখে যাই। ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এবার একটা বিষয় দেখো, এখানে নগদের শুধু ঋণ গ্রহণ আর ব্যাংক থেকে ঋণ গ্রহণ, এই দুটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। যেমন আগে কিন্তু আমরা কয়েক বছর আগে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে নগদ হিসাবে আমরা বিবেচনা করতাম, ওটা জাবেদা নগদান ডেবিট আর ব্যাংক ঋণ ক্রেডিট হতো। কিন্তু এটাই আধুনিক হিসাব বিশারদগণ এটা গবেষণা করে দেখলো বা একটু বিশ্লেষণ করে দেখলো যে না, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ঋণ নিতে গেলে আমাদের ব্যাংকে কী করতে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং ওই অ্যাকাউন্টে গিয়ে ব্যাংক ঋণের টাকাগুলো জমা হয় এবং আমরা সুবিধাজনক সময়ে ওখান থেকে টাকা কী করি? উত্তোলন করি। ঠিক আছে, সাথে সাথে উত্তোলন করতে পারি, অথবা সুবিধাজনক সময় আমরা কী করি? উত্তোলন করি। তাহলে এই ব্যাংক ঋণের টাকাটাও জমা থাকবে আমানতকারীর ব্যাংক হিসাবে জমা থাকবে প্রথমেই। ঠিক আছে, তাহলে এটার জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব কী হবে? ক্রেডিট। কারণ ব্যাংক ঋণের টাকা আমাকে হাতে হাতে দিয়ে দেয় না, এটা অ্যাকাউন্টে জমা করে। এই জন্য এখানে ব্যাংক হিসাব কী হবে? তোমার ডেবিট হবে, আর ব্যাংক ঋণ হিসাব কী হবে? ক্রেডিট হবে। এবং এই টাকাটা হচ্ছে 25,000 টাকা, আমরা 25,000 লিখে দিতে পারি এখানে। এরপর দেখো বেতন বকেয়া রয়েছে, বেতন বকেয়া। এখন তোমার প্রতিষ্ঠানে কর্মচারী কাজ করে, চাকরি করে, এখন তার বেতন বাকি রয়েছে, তার বেতনটা পরিশোধ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমেই বলেছিলাম যা কিছু পরিশোধ করতে হবে তাই হচ্ছে দায়। তাহলে বেতন যদি পরিশোধ করতে হয়, এই বকেয়া বেতনটা কি একটা তোমার জন্য দায়, আর বেতনটা হচ্ছে খরচ। তাহলে খরচ এখানে কি হচ্ছে? ডেবিট হচ্ছে। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব কি হবে? ক্রেডিট হবে। 12 তারিখ, 12 বেতন হিসাব ডেবিট, এটা হচ্ছে 10 তারিখ, এটা আগেরটা ছিল 8 তারিখ। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, আমরা লিখবো 12,000 টাকা। ঠিক আছে, এবার দেখো অগ্রিম সেবায় গ্রহণ করা হয়েছে। অগ্রিম সেবায় এই বিষয়টা কি? অগ্রিম সেবায় হচ্ছে আমি সেবা দেইনি, কিন্তু এখনও আমি আগে টাকা গ্রহণ করে ফেলেছি। ঠিক আছে, যেমন আমাদের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের ব্যবসা রয়েছে, একটা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, আর হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী ও উৎপাদনকারী প্রতিষ্ঠান। এখন সেবামূলক প্রতিষ্ঠানগুলো কারা কারা? সেবামূলক প্রতিষ্ঠান হচ্ছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ঠিক আছে, অডিট ফার্ম, এরা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। এরা গ্রাহককে সেবা দিয়ে মুনাফা অর্জন বা গ্রাহককে সেবা দিয়ে টাকা অর্জন করে থাকে, উপার্জন করে থাকে। তাহলে এই জাতীয় সেবা আমরা যদি অগ্রিম গ্রহণ করে থাকি তাকে অনবর্জিত সেবায় বলবো। যেমন মনে করো তুমি ঢাকা থেকে কক্সবাজার যাবে 1 সপ্তাহ পর, তো তুমি 1 সপ্তাহ আগে কী করেছো? এই ট্রেনের অগ্রিম টিকিট কী করে রেখেছো? কেটে রেখেছো। তাহলে ওই যে ট্রেন কোম্পানির কাছে তুমি যে টাকা অগ্রিম টিকিট কেটে রাখলে, অগ্রিম টিকিটের টাকাটা ওই ট্রেন কোম্পানির কাছে হচ্ছে কি একটা দায়। ঠিক আছে, এবং সেটা সে কী নামে লিপিবদ্ধ করবে? সেটাকে সে অনুপার্জিত সেবায় নেওয়ার লিপিবদ্ধ করবে। অনুপার্জিত সেবায় মানে হচ্ছে আমি টাকা নিয়েছি কিন্তু এখনও তাকে সেবা দেই নাই, এটাকে বলে অনুপার্জিত সেবা আয়, এবং এটা হচ্ছে একটা দায়। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে করি, সাধারণ জাবেদা লিখে অগ্রিম সেবা আয় টাকা গ্রহণ করা হয়েছে, সাধারণ জাবেদা লিখলে এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। কিন্তু এটাকে যদি আমি অ্যাডজাস্টিং এন্ট্রি বা সমন্বয় জাবেদা লিখি, তখন জাবেদা হবে সেবায় ডেবিট আর অনুপার্জিত সেবায় কী হবে? ক্রেডিট হবে। তা যেহেতু আমরা এটা সাধারণ জাবেদা করছি, আমরা সাধারণ জাবেদাটি লিখি 12 নম্বর, নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবায় ক্রেডিট। এটা টাকা হচ্ছে কত? 18,000 টাকা। ঠিক আছে,
এই ছিল দায়, যে দায় বৃদ্ধি পেলে দেখো প্রতি ক্ষেত্রে দায় কী হচ্ছে, ক্রেডিট হচ্ছে। দায় বৃদ্ধি, যেমন ঋণ একটা দায়, ব্যাংক ঋণ একটা দায়, বকেয়া বেতন একটা দায়, অনুপার্জিত সেবায় দায়, প্রতি ক্ষেত্রেই কী হচ্ছে, আমার দায় কী হচ্ছে, ক্রেডিট হচ্ছে। পরবর্তীতে আমরা যাই দায় সংক্রান্ত, দায় হ্রাস পেলে ডেবিট, এখন দায় যদি কমে যায় তাহলে দায় কী হবে, ক্রেডিট হবে। যেমন এখানে দেখো কী বলেছে, 2025 সালের জুন মাসের দায় সংক্রান্ত লেনদেন ঋণমূলক, যেমন করিমের ঋণের টাকা পরিশোধ করা হলো। এখন করিমের থেকে ঋণ নিয়েছিলাম, তখন কী ছিল, জাবেদা কী ছিল, নগদান হিসাব ডেবিট, ঋণ হিসাব ক্রেডিট। এখন আমি যদি করিমকে ঋণ পরিশোধ করে দেই তাহলে ঋণ হিসাব কী হবে, ডেবিট হবে। আর আমার কাছ থেকে নগদ টাকা চলে যাবে, নগদান হিসাব কী হবে, ক্রেডিট হবে। নগদ টাকা হ্রাস পাবে ক্ষেত্রে, ঋণ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, টাকা হচ্ছে 20,000 টাকা। এরপর আমরা দেখতে পাই 8 নম্বর, দেখো ব্যাংক ঋণের টাকা পরিশোধ করা হলো। ঠিক আছে, এটা তারিখ ছিল জুলাই 5, জুলাই 8 তারিখ ব্যাংক ঋণের টাকা পরিশোধ করা হলো। একটু আগে আমরা ব্যাংক ঋণ নিয়েছিলাম, ব্যাংক ঋণে জাবেদা কী ছিল, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। এখন আমরা যদি ব্যাংক ঋণ পরিশোধ করে দিই তাহলে কী হবে, দায় কমে যাবে। আর দায় কমে গেলে ব্যাংক ঋণ আগে ক্রেডিট ছিল, এখন কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। তাহলে ব্যাংক ঋণ ডেবিট হবে। আর একটু আগে ব্যাংক হিসাবকে আমরা কী করেছিলাম, একটু মনে করে দেখো, ব্যাংক হিসাবকে আমরা ডেবিট করেছিলাম, এক্ষেত্রে ব্যাংক হিসাব কী হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। তাহলে এখানে জাবেদাটা হচ্ছে ব্যাংক ঋণ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বকেয়া বেতনের টাকা পরিশোধ। এই যে আমাদের বেতন বকেয়া ছিল সেটা আমরা কী করেছি, পরিশোধ করেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি পরিশোধ করে থাকি তাহলে বকেয়া বেতন কী হয়ে যাবে, এক্ষেত্রে ডেবিট হয়ে যাবে। আর আমার কাছ থেকে যদি নগদ টাকা চলে যায়, নগদে যদি পরিশোধ করে থাকি, নগদের হিসাব কী হবে, ক্রেডিট হবে। বকেয়া বেতন ডেবিট, ক্রেডিট 10,000 টাকা। অনুপার্জিত সেবায় মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই বিষয়টা একটু খেয়াল করো। অনুপার্জিত সেবায় যেটা আমরা দিয়েছিলাম, অনুপার্জিত সেবায় দিয়ে আমরা যদি করে থাকি, উপার্জিত করে থাকি টাকাটা, তাহলে সেক্ষেত্রে আমার কী হবে, অনুপার্জিত সেবায় নর্মালি একটা কি অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট, এটা এক্ষেত্রে কী হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। অনুপার্জিত সেবায় ডেবিট হয়ে যাবে। আর যেহেতু এটা আয় হিসাবে অর্জিত হয়েছে, আমার আয় বেড়ে যাবে, সেবা হিসাব কী হবে, ক্রেডিট হবে। তাহলে অনুপার্জিত সেবায় ডেবিট, সেবায় ক্রেডিট, 8,000 টাকা। এবার দেখো দায় সংক্রান্ত জাবেদা, দায় নিয়ে ব্যবসা আরম্ভ করলে, যদি দায় নিয়ে ব্যবসা আরম্ভ করে, যেমন এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। যেমন আমরা যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তাহলে ঋণের টাকাটা কী হয়, ঋণ নেওয়ার ফলে সম্পদ বেড়ে যাবে, নগদ টাকা বেড়ে যায়, ঋণের টাকা নগদের সাথে কী হবে, যোগ হবে। আবার আমরা যদি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করি তাহলে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে ব্যাংক হিসাব নামে আলাদা একটা হিসাব রাখতে হয় আমাদের ডেবিট সাইডে। তো এরকম জাবেদা এখানে আছে। আবার যদি আমরা পাওনাদার নিয়ে ব্যবসা শুরু করি তাহলে পাওনাদারের টাকাটা আমরা কী করি, সম্পদ থেকে দায় মাইনাস করে, পাওনাদারের টাকাটা মাইনাস করে আমরা কী করি, মূলধনের ঘরে কি লিখি, টাকা লিখি। যেমন এখানে দেখো জাবেদাটা কী হবে, জনাব আসাদ নগদ 1,00,000 টাকা, 20,000 টাকার যন্ত্রপাতি ও 30,000 টাকার ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে। ঠিক আছে, তাহলে আমরা যদি জাবেদা আকারে লিখি, এটা জানুয়ারি 1 কী কিনে শুরু করেছে, নগদ টাকা নিয়ে শুরু করেছে, নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, ঋণ নিয়ে শুরু করেছে, ঋণ হিসাব ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তো এখন কথা হচ্ছে নগদ কত হবে, নগদ হবে, দেখো এখানে 1,00,000 টাকা ছিল নগদ, ঋণ নিয়েছি 30,000 টাকা, তাহলে আমার নগদ টাকা হয়ে যাবে 1,30,000 টাকা। নগদ টাকার সাথে ঋণের টাকাটা কী হবে, যোগ হবে। ঠিক আছে, এটার সাথে আমাদের যোগ হয়েছে 1,00,000 প্লাস 30,000 যোগ হয়েছে এটার সাথে। যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব কত ছিল, 20,000 টাকা ছিল, লিখলাম। ঋণ হিসাব ক্রেডিট, ঋণ কত ছিল আমাদের, ঋণ ছিল 30,000 টাকা।
আর মূলধন হিসাব ক্রেডিট, মূলধন কত হবে তাহলে? এই সম্পদ দুটোকে যোগ করে, সম্পদ থেকে যদি আমরা দায়কে বিয়োগ করি তাহলে কী পাওয়া যাবে? মূলধন পাওয়া যাবে। তাহলে এই সম্পদ দুটোকে যোগ করলে আসতেছে 1,50,000, আমি 30,000কে মাইনাস করলে আসছে কত? 1,20,000 টাকা। ঠিক আছে, এটা গেল। এবার দেখো সোভান নগদ 1,20,000 টাকা ও 30,000 টাকার আসবাবপত্র ও 50,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করে। তো এখানে কিন্তু আবার দেখো ব্যাংক ঋণ আছে। ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা আরম্ভ করলে কী হবে? ঋণের অপোজিটে, ব্যাংক ঋণের অপোজিটে কী থাকবে? একটা ব্যাংক হিসাব নামে একটা হিসাব থাকবে। এটা ফেব্রুয়ারি 1 তারিখে মনে করো এটা দেন। তাহলে নগদান হিসাব ডেবিট, ছোটো করে লিখতে হবে এটা, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, যেহেতু ব্যাংক ঋণ নিয়েছে, ব্যাংক ঋণের জন্য এখানে একটা হিসাব হবে, ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট আর মূলধন ক্রেডিট। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট, নগদ কত টাকা নিয়ে শুরু করেছিলাম আমরা? 1,20,000। এখানে ঋণের টাকা কিন্তু নগদের সাথে যোগ হবে না। এরপর দেখো আমরা আসবাবপত্র নিয়েছিলাম কত? 30,000 টাকা। ব্যাংক ঋণ নিয়েছিলাম কত আমরা? 50,000। ওই ব্যাংক ঋণের টাকাটা ব্যাংক হিসাবে আসবে একবার, আবার ব্যাংক ঋণে যাবে একবার। তাহলে ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণ ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, এভাবেই যাবে। আর মূলধনে যাবে তোমার কত? একটা মূলধনে যাবে হলো এই যে তিনটাকে যোগ করে আমি দায়ের ব্যাংক ঋণকে মাইনাস করবো। 1,50,000, 2,50,000 থেকে আমি যদি 2 লক্ষ থেকে যদি 1,50,000কে মাইনাস করি তাহলে আসছে আমার কত? 1,50,000। 2 লাখ থেকে যদি আমরা 50,000কে মাইনাস করি তাহলে আসছে আমার 1,50,000। এরপর সর্বশেষ জাবেদাটা দেখো, জনাব শাহাদাত নগদ 1,30,000 টাকা, 50,000 টাকার আসবাবপত্র ও 60,000 টাকার পাওনাদার নিয়ে ব্যবসা আরম্ভ করেন। এখানে দেখো আপনার কিন্তু পাওনাদার রয়েছে। পাওনাদার থাকলে এটা কিন্তু নগদের সাথে কী হবে না? যোগ হবে না, কারণ পাওনাদার মানে হচ্ছে দায়, তাকে আমি নগদ টাকা দেইনি। নগদ টাকা দেয়নি বিধে এটা কী হবে? তোমার মূলধন থেকে বা ই থেকে, আমার সম্পদ থেকে এটা কী হবে? মাইনাস হবে। তাকে এটা দিতে হবে, এই জন্য এটা মাইনাস হবে। কিন্তু আগের যে জাবেদার দুটো ছিল, আগের যে লেনদেন দুটো ছিল, এখানে কিন্তু নগদ টাকা বেড়েছিল, কিন্তু পাওনাদারে কিন্তু আমার নগদ টাকা বাড়ে না, কারণ পাওনাদারকে আমি তো টাকা দিই না, এটা বাড়বে কেন? এই জন্য এটা দায় হিসাবে কী হবে? এটা বিয়োগ হবে। তো দেখো এখানে কী আছে, এটার জাবেদাটা কী হবে? জুলাই 1 মনে করো, এটা জুলাই 1, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদারকে আমরা লিখতে পারি, আমরা প্রদেয় লিখতে পারি চাইলে, প্রদেয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তা নগদের হিসাবে আমরা কি লিখবো? নগদে ছিল আমার 1,30,000 টাকা, আসবাবপত্র ছিল 50,000 টাকা, পাওনাদারে ছিল 60,000 টাকা। তাহলে মূলধনে কত আসবে? 1,80,000 থেকে 60 গেলে 1,20,000 টাকা আসবে। ঠিক আছে, তো এই ছিল আমার দায়। এরপর আর অপশনটা আমরা দেখি, ব্যয় সংক্রান্ত যাবে। ব্যয় বৃদ্ধি পেলে কী হবে? ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হবে। ঠিক আছে, এখন এখানে আমরা দেখি নর্মালি ব্যয় কি? একটা ডেবিট অ্যাকাউন্ট, বৃদ্ধি পেলে ডেবিট হবে। যে পণ্য ক্রয় করা হলো 80,000 টাকা, 50% নগদে, 20% চেকে, 20% বাকিতে এবং 10% বিলের মাধ্যমে পরিশোধ করা হলো। তাহলে পণ্য ক্রয় করেছি, ক্রয় হিসাবে এখানে কী হবে? ডেবিট। চেকে ক্রয়টা কীভাবে করেছি? নগদে, চেকে, বাকিতে, বিলে, মানে 4টা মাধ্যম আছে। নগদান হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট, তারপর আছে তোমার কি? বিলের মাধ্যমে করেছি। বাকিতে হয়েছে 20% বাকিতে, বাকির জন্য হবে প্রদেয় হিসাব ক্রেডিট আর প্রদেয় বিল ক্রেডিট। তো এটার টাকা কত হবে? দেখো এটার আমরা 80,000 টাকা ক্রয় করেছি, 80,000 টাকা। এটা যদি আমরা পার্সেন্টেজ করি, 80,000 50% করলে আসছে কত? 40,000। এখানে আসছে তোমার 20% করলে 8 দুগুণে 16,000, 16,000। বিলের মাধ্যমে আসছে 8,000। ঠিক আছে, তো এই ছিল আমার ক্রয়ের যাবে। এবার চেকের মাধ্যমে ভাড়ার প্রদান, আমি চেকের মাধ্যমে যদি ভাড়া দিয়ে থাকি তাহলে কী হবে?
চেকের মাধ্যমে ভাড়া দিয়ে থাকলে এটা হবে তোমার ভাড়া হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট। কারণ চেকের মাধ্যমে যদি কোনো লেনদেন হয়ে থাকে তাহলে সেটা ব্যাংক হিসাবে বিবেচিত হবে। যেহেতু চেকের মাধ্যমে ভাড়া পরিশোধ করেছি, আমার ব্যাংক থেকে কী হবে, টাকা চলে যাবে। এই জন্য আমরা এটা লিখতে পারি ব্যাংক হিসাব ডেবিট আর ভাড়া হিসাব ক্রেডিট। 5 তারিখ, ভাড়া হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। $20,000। এটা গেল। আমাদের জায়গা যেহেতু কম, আমরা এটা একটু মুছে ফেলি, এটা পরবর্তী জাবেদাগুলো লিখে ফেলি আমরা এখানে। হ্যাঁ, এরপরে দেখো কি আছে, পণ্য আমদানি করা হলো। এখন পণ্য আমদানির সাথে কিন্তু সাধারণত ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে এই লেনদেনগুলো হয়ে থাকে। বিদেশের সাথে ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়ে থাকে। আমদানি মানে হচ্ছে ক্রয় করা, রপ্তানি হচ্ছে বিক্রয় করা। তাহলে পণ্য আমদানি করা হলে এখানে কিন্তু মূলত হবে কি ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বৈদেশিক লেনদেন ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে, ব্যাংক হিসাব কি হবে ক্রেডিট হবে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করা হলো। ব্যাংক চার্জ এটা এটা তোমার জন্য একটা ব্যয়। মনে করো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা জমা আছে। তো বছর শেষে গিয়ে দেখলে যে টাকাটা 4,700 টাকা হয়ে গিয়েছে। তো টাকা কমলো কেন? টাকা কমেছে ব্যাংক যে তোমাকে সেবা দিচ্ছে, এই সেবা দেওয়ার ফলে তোমার অ্যাকাউন্ট থেকে একটা টাকা কেটে রাখবে, ব্যাংক চার্জ কেটে রাখবে, ঠিক আছে? এবং এটা তোমার জন্য হচ্ছে একটা ব্যয়। যেহেতু তোমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিচ্ছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা কমে যাবে, সেক্ষেত্রে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ব্যাংক চার্জ যেহেতু একটা ব্যয়, আমরা জানি যে ব্যয় কী হয়, ডেবিট হয়। এই জন্য এটা হবে ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো এই ছিল ব্যয়। আমরা একটু পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখো ব্যয় সংক্রান্ত যাবে, ব্যয় হ্রাস পেলে কী হবে, ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হবে। যেমন আমরা একটা পণ্য ক্রয় করে নিয়ে আসলাম, ঠিক আছে? সে পণ্যে ত্রুটি পেলাম এবং সে পণ্যকে আমি ফেরত দিলাম। তাহলে যার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলাম, যদি বাকিতে কিনে থাকে তাহলে সে একজন পাওনাদার বা প্রদেয় হিসাব। যদি আমরা পণ্য ফেরত দিই তাহলে সে প্রদেয় হিসাবের কাছে কি যাবে, পণ্যটা ফেরত যাবে, পণ্যটা পাবে প্রদেয় হিসাব। তাহলে প্রদেয় হিসাব ডেবিট হবে, আর ক্রয় ফেরত হিসাব কী হবে, ক্রেডিট হবে। তো আমরা একটা লিখতে পারি এখানে জানুয়ারি 1 প্রদেয় হিসাব ডেবিট, আর ক্রয় ফেরত বা বহি ফেরত হিসাব ক্রেডিট। $10,000। কবিরের নিকট নগদে পণ্য ফেরত দেওয়া। এখন যদি লেনদেনটা নগদে হতো তাহলে কী হতো? তাহলে নগদে হলে আমরা কী করতাম, নগদ টাকা কী করতে হতো আমাদের, নগদ টাকা পেতাম। পণ্য ফেরত দিয়ে আমরা কী করতাম, নগদ টাকা পেতাম যদি নগদের লেনদেন হয়ে থাকতো। তাহলে সেক্ষেত্রে হতো কি, সেক্ষেত্রে হতো নগদের হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট হতো। পরবর্তী ধাপে চলে যাই। আয় সংক্রান্ত জাবেদা, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ঠিক আছে? আমরা জানি আয় বৃদ্ধি পেলে ক্রেডিট। দেখো এখানে কি আছে, পণ্য বিক্রি করা হলো 80,000 টাকা। এটা একইভাবে যেহেতু বিক্রয় ক্রেডিট হবে, আমরা বিক্রয় টাকাটা কীভাবে পেয়েছি দেখো, নগদে পেয়েছি, 50% নগদে পেয়েছি, 30% চেকে পেয়েছি, 10% বাকিতে পেয়েছি, 10% বিলের মাধ্যমে পেয়েছি। তো আমরা জানি বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয়ের বিপরীতে যারা আছে তারা প্রত্যেকে কী হবে, ডেবিট হবে। তাহলে নগদের হিসাব কী হবে, প্রথম আমরা জানুয়ারি 2025, জানুয়ারি 1 নগদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব, দেনাদার বা প্রাপ্য একই কথা, প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য বিল ডেবিট। বিক্রয়ের ক্ষেত্রে প্রাপ্য বিল, আর ক্রয়ের ক্ষেত্রে প্রদেয় বিল, এটা মনে রাখবে। আর বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। আমরা যদি পার্সেন্টেজ করি, নগদ 80,000-এর 50% করলে আসবে 40,000, 30% করে আসবে 3 × 8 = 24,000 টাকা, 10% আসবে 8,000,
এখন আসবে 8,000, মোট বিক্রি হচ্ছে 80,000। এটা গেল। চেকের মাধ্যমে শিক্ষানবিশ সালামি টাকা পাওয়া গেল। এখন শিক্ষানবিশ সালামি, এই শিক্ষানবিশ সালামির বিষয়টা কি? শিক্ষানবিশ সালামির বিষয় হচ্ছে যারা তোমার প্রতিষ্ঠানে প্রভিশনে আসে বা কাজ শিখতে আসে, ঠিক আছে, নির্দিষ্ট অর্থের বিনিময়ে যারা তোমার প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিতে আসে বা কাজ শিখতে আসে, তাদের কাছ থেকে আমরা যে টাকাটা পেয়ে থাকি সেটা হচ্ছে শিক্ষানবিশ সালামি, ঠিক আছে। তাহলে ওই শিক্ষানবিশ সালামির টাকা আমরা কী পেয়েছি? চেকের মাধ্যমে পেয়েছি। তাহলে চেকের মাধ্যমে যেহেতু পেয়েছি, কী হবে এখানে? ব্যাংক হিসাব কী হবে? ডেবিট হবে। আর আমরা জানি যে আয় ক্রেডিট হয়, শিক্ষানবিশ সালামে কী হবে? ক্রেডিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, শিক্ষানবিশ সালামি ক্রেডিট 5,000, ঠিক আছে। ব্যাংক জমা সুদ, পরবর্তী স্টেপে আমরা চলে যাই। হ্যাঁ, ব্যাংক জমা সুদ, এটা ব্যাংক চার্জের বিপরীত। মনে করো তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্টে 5,000 টাকা আছে। তো তুমি মাস শেষে গিয়ে দেখলে যে টাকাটা 5,500 টাকা হয়ে গেল, ঠিক আছে। তো 500 টাকা হলে তুমি বুঝতে পারলে যে তোমার অ্যাকাউন্টে কী হয়েছে, তোমার ব্যাংক তুমি যে টাকা জমা রেখেছো সেই জমাকৃত টাকার উপর তোমাকে কী দেওয়া হয়েছে? সুদ দেওয়া হয়েছে। এই সুদটা হচ্ছে তোমার জন্য আয়। তো আমরা জানি আয় কী হয়? ক্রেডিট হয়। আর যেহেতু ব্যাংকে টাকা বেড়ে গেল, ব্যাংক হিসাব এখানে কী হবে? ডেবিট হবে। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। $3,500। বিনিয়োগের সুদ পাওয়া গেল, ঠিক আছে। আমি টাকা বিনিয়োগ করেছি, ওখান থেকে আমি কী পাচ্ছি? সুদ পাচ্ছি। এটা আমার জন্য কি একটা আয়। তার মানে বিনিয়োগের সুদ হচ্ছে একটা আয়। তো সুদটা কীভাবে পাচ্ছি? নগদে পাচ্ছি। এই জন্য নগদের হিসাব ডেবিট আর বিনিয়োগের সুদ হিসাব কী হবে? ক্রেডিট হবে। $5,000। আর পরবর্তী ধাপে চলে যাই। আয় সংক্রান্ত যাবে আয় হ্রাস পেলে ডেবিট। আমরা একটু আগে কী বললাম যে ব্যয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়, আর আয় যদি হ্রাস পায় তাহলে কী হবে? ডেবিট হবে। আমরা একইভাবে আমরা দেখি যে সাজ্জাদের নিকট থেকে পণ্য ফেরত আসলো, আমাদের কাছে পণ্য ফেরত এসেছে, ঠিক আছে। তো পণ্য ফেরত আসলে এটাকে আমরা কী বলবো? আমরা জানি বিক্রয় ক্রেডিট হয়, তাহলে বিক্রয় ফেরত কী হবে? ডেবিট হবে। বিক্রয় ফেরত বা এটাকে আমরা বলতে পারি আন্তঃফেরত, একই কথা। তাহলে এক্ষেত্রে আন্তঃফেরত হিসাব কী হবে? বা বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে। আর সাজ্জাদের কাছ থেকে নগদের কথা বলেনি, সাজ্জাদের কাছ থেকে ফেরত এসেছে, সাজ্জাদ একজন দেনাদার বা প্রাপ্য হিসাব, তাহলে প্রাপ্য হিসাবের ক্ষেত্রে কী হবে? ক্রেডিট হবে। আন্তঃফেরত হিসাব ডেবিট বা বিক্রয় ফেরত ডেবিট। আর হচ্ছে তোমার প্রাপ্য হিসাব ক্রেডিট। কার কাছ থেকে ফেরত এসেছে? সাজ্জাদের কাছ থেকে। সাজ্জাদ হচ্ছে একজন প্রাপ্য হিসাব বা দেনাদার। এটা ছিল জানুয়ারি 1। এবার দেখো জানুয়ারি 8 তারিখ সোহেলের নিকট থেকে নগদে পণ্য ফেরত আসলো, ঠিক আছে। নগদে ফেরত, যে আমি যদি সে নগদে কিনে নিয়ে গেছে, এখন সে পণ্যের ত্রুটি পেয়েছে, আমাকে পণ্য ফেরত দিলে আমি তাকে কী করতে হবে? তাকে নগদ টাকাই ফেরত দিতে হবে, ঠিক আছে। বাকিতে হলে প্রাপ্য হিসাব, আর নগদে যদি ফেরত দিই তাহলে নগদ টাকা ফেরত দিতে হবে। তাহলে আন্তঃফেরত কী হচ্ছে? ডেবিট হচ্ছে। আর আমরা যেহেতু নগদ টাকা ফেরত দিচ্ছি, আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাচ্ছে, যেন নগদের হিসাব কী হবে? ক্রেডিট হবে। তাহলে আন্তঃফেরত হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। আয় সংক্রান্ত যাবে তো আয় হ্রাস পেলে ডেবিট, এটা তো লিখেছি আমরা। পরবর্তী স্টেপে চলেছে উত্তোলন সংক্রান্ত যাবে দাও, এটা একটু দেখো। উত্তোলন সংক্রান্ত যাবে একটু দেখো কি আছে। নোট ও প্রশ্ন। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে কোনো সম্পদ বা পণ্য যদি নিয়ে যায়, ব্যক্তিগত প্রয়োজনে থেকে যদি কারবার থেকে কোনো পণ্য নিয়ে গেল বা কোনো সম্পদ নিয়ে গেল, ঠিক আছে, বা নগদ টাকা নিয়ে গেলো, যে কোনো কিছু যদি নিয়ে যায়, তাহলে সেটা উত্তোলন হিসাবে কী হবে? বিবেচিত হবে, ঠিক আছে। সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে, আর যা নিয়ে যাবে সেটা কী হবে? ক্রেডিট হবে। যেমন এখানে দেখো কী নিয়ে গেছে? মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে নগদ টাকা উত্তোলন করেছেন, তাহলে নগদ টাকা নিয়ে গেছে, নগদ কী হবে? ক্রেডিট হবে। আর উত্তোলন হিসাব কী হবে? ডেবিট। তো আমরা এটি লিখে ফেলি, জুন 1 উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট।
5,000 টাকা নিয়ে গেছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে নগদ উত্তোলন একই হবে, উত্তোলন ডেবিট, যেহেতু ব্যাংকে টাকা কমে গিয়েছে ব্যাংক হিসাব কী হবে, ক্রেডিট হবে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে পণ্য উত্তোলন করলেন, এখানে আমরা আগেই বলেছিলাম যে পণ্য হিসাব নামে কোনো হিসাব হয় না, সেটা কী হবে, ক্রয় হিসাব। যেহেতু পণ্য উত্তোলন করেছে উত্তোলন হিসাব কী হবে, ডেবিট হবে। আর যেহেতু আমার কারবারের পণ্য কমে গিয়েছে ক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। তো এটা আমরা লিখতে পারি উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। $3,000। বাড়ি ভাড়া দেওয়া হলো 20,000 টাকা, যার অর্ধেক অংশে মালিক নিজে বসবাস করে। এটা কিন্তু একটু ক্রিটিক্যাল আছে, এটা একটু চিন্তা করে নাও। বাড়ি ভাড়া দেওয়া হলো, মনে করো একটা বাড়িতে 4টা রুম আছে, ঠিক আছে। 4টা রুমের ভিতরে তুমি 2টা রুমে তুমি নিজে থাকো, মানে তুমি মালিক, আর 2টা রুম অফিসের কাছে কী ব্যবহার করা হয়, কিন্তু ভাড়াটা অফিস থেকেই দেওয়া হয়। তাহলে যে 2টা রুমে তুমি নিজে থাকো সেই 2টা তোমার ব্যক্তিগত, আর ব্যক্তিগত খরচ যদি অফিস থেকে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা কী বলবো, উত্তোলন বলবো। তাহলে মালিকের ব্যক্তিগত অংশটুকু হবে উত্তোলন, আর অফিসের অংশটুকু হবে অফিস ভাড়া। আর পুরো টাকা যেহেতু অফিস থেকে গিয়েছে নগদান হিসাব হবে ক্রেডিট। তাহলে এখানে যাবে দেখি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট, যে অংশটুকু নিজে থাকো, অফিস ভাড়া হিসাব ডেবিট, যেটা অফিসের কাজে ব্যবহৃত হয়, আর নগদান হিসাব ক্রেডিট, পুরো টাকাটাই অফিস থেকে চলে যাবে, নগদান হিসাব ক্রেডিট। এটা জুনের 10। উত্তোলন হিসাব ডেবিট, বাড়ি ভাড়া হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। পরবর্তী ধাপে চলে এসে উত্তোলন সংক্রান্ত জাবেদা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজানের বিরতিতে গিয়েছিলাম, আমরা জাবেদা অধ্যায়ের দ্বিতীয় অংশে চলে আসলাম। এটা দ্বিতীয় খণ্ড, আমরা আলোচনা করছিলাম উত্তোলন নিয়ে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখব যে উত্তোলন সংক্রান্ত জাবেদা, যদি আমরা আরও কিছু বিষয় দেখি, এখানে আরও কিছু জাবেদা রয়েছে। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে উত্তোলন সংক্রান্ত ব্যক্তিগত কোনো সম্পদ বা পণ্য যদি উত্তোলন করে তা উত্তোলন হিসাবে কী হবে, বিবেচিত হবে, এবং আমরা এই জাবেদাগুলো দেখিয়েছিলাম। তো আমরা দ্বিতীয় জাবেদায় চলে যাই, যে মালিক ব্যবসায়ের বা অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট হবে না, নগদের হিসাব কী হবে, ডেবিট হবে, ঠিক আছে। তুমি অফিসের প্রয়োজনে বা ব্যবসার প্রয়োজনে কী করছো, ব্যাংক থেকে উত্তোলন করেছো, সেটা জাবেদা কী হবে দেখো এখানে, নগদের হিসাব ডেবিট। আমরা একটা তারিখ দিতে পারি, জানুয়ারি মনে করো 1, নগদের হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এক্ষেত্রে উত্তোলন হিসাব হবে না। ঠিক আছে, হ্যাঁ, জানুয়ারির 5 তারিখ এটা। আচ্ছা, 20,000 টাকা উত্তোলন করেছিলাম। জানুয়ারি 10, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এখন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই বিষয়টা কি, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হচ্ছে তুমি পণ্য বিক্রি করেছো কিন্তু হিসাবের খাতে লিখে রেখেছো এটা বিক্রি হয়েছে, ঠিক আছে। এটা তো বিক্রয়, যাতে তোমার ক্ষতি না হয় এই জন্য তুমি কী করো, উত্তোলনটাকে, পণ্য উত্তোলন করাটাকে এটা তুমি বিক্রয়ের খাতায় লিখছো, এটা বিক্রয় হয়েছে। তো এটা যাবে দেখে হবে উত্তোলন হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব কী হবে, ক্রেডিট হবে। আয়কর প্রদান করা হলো, ঠিক আছে, আয়কর প্রদান করেছি আমরা। তাহলে আয়কর কি, আয়করও এক ধরনের উত্তোলন। এটা কীভাবে উত্তোলন, আয়কর, জীবন বিমা প্রিমিয়াম। এখন আয়কর কার আয়কর, এটা হচ্ছে মালিকের নিজস্ব আয়কর, মালিকের ব্যক্তিগত খরচ। তারপরে পরবর্তী যাবে দেখো জীবন বিমা প্রিমিয়াম, কার জীবন বিমা, মালিকের ব্যক্তিগত জীবন বিমা। এখন এই ব্যক্তিগত খরচ যদি কারবার থেকে দেওয়া হয় সেক্ষেত্রেও কী হবে, তোমার উত্তোলন হিসাব ডেবিট হবে আর নগদের হিসাব ক্রেডিট হবে। 12, 16 একই যাবে দা।
মূলধন সংক্রান্ত জাবেদা, দেখো এটা মূলধন, মালিক তার ব্যক্তিগত সম্পদ কারবারে নিয়ে আসলে তা ব্যক্তিগত তহবিল থেকে, অথবা ব্যক্তিগত সম্পদ যদি কারবারে নিয়ে আসে অথবা ব্যক্তিগত তহবিল থেকে কারবারের জন্য কোনো ব্যয় করে থাকে, তাহলে সেটা মূলধন হিসেবে কীভাবে বিবেচিত হবে, অতিরিক্ত মূলধন হিসেবে। সেক্ষেত্রে মূলধন ক্রেডিট হবে, আর যেটি নিয়ে আসবে বা যে খরচটি করবে সেই খরচটি কী হবে, ডেবিট হবে। তারপরে এখানে দেখো মালিক নগদ 1 লক্ষ টাকা ও 50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। আচ্ছা, কী নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, নগদ এবং আসবাবপত্র, এই দুটো হচ্ছে সম্পদ। এই সম্পদ দুটো কী হবে, ডেবিট হবে, যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে। অপরপক্ষে মালিকানা সত্ত্বেও এখানে কী পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, এই জন্য মূলধন হিসাব কী হবে, ক্রেডিট হবে। 2000 কত, আমরা 2025 জানুয়ারি 1 নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ঠিক আছে, তো এখানে আসছে কত আমার, 1,50,000, 1,50,000। ঠিক আছে, জানুয়ারি 5 মালিক তার ব্যবসায় ব্যবহৃত আলমারিটি, বাসায় ব্যবহৃত আলমারিটি কারবারে নিয়ে আসলেন বা ব্যবসায় নিয়ে আসলেন। তো এটা তার ব্যক্তিগত, বাসায় ব্যবহার করেছে ব্যক্তিগত, ওই আলমারি ব্যবসায় নিয়ে এসেছে, তাহলে আসবাবপত্র হিসাব কী হবে, এখানে ডেবিট। আর যেহেতু ব্যক্তিগত জিনিস ব্যবসায় নিয়ে এসেছে, এটা মূলধন হিসাব কী হবে, ক্রেডিট। আসবাবপত্র ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক ব্যক্তিগত তহবিল থেকে পণ্য ক্রয় 20,000 টাকা এবং কর্মচারীর বেতন প্রদান করে 12,000 টাকা। পণ্য ক্রয় করেছে নিজের টাকা দিয়ে, আবার কর্মচারীর বেতনও দিয়েছে মালিক নিজের টাকা দিয়ে, কারবারের টাকা দিয়ে না। তাহলে এটাও কিন্তু কী হবে, এই ব্যয় দুটো ডেবিট হবে, আর মূলধন হিসাব কী হবে, ক্রেডিট হবে, যেহেতু নিজের টাকা দিয়ে কী করেছে, কারবারের ব্যয় নির্বাহ করেছে। তাহলে এখানে লেখো যে নগদান হিসাব, ক্রয় হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। মালিক ব্যক্তিগত তহবিল থেকে কারবার থেকে ঋণ পরিশোধ করলেন। এখন কারবারের ঋণ যদি মালিক পরিশোধ করে নিজের টাকা দিয়ে, সে একইভাবে একই রকম হবে, ঋণ পরিশোধ করেছে, ঋণ হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট হবে। এরপর দেখো বাট্টা সংক্রান্ত জাবেদা, কারবারি বাট্টা। কারবারি বাট্টা বিষয়টা কি, বাট্টা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তোমার কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে যে পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে বলি কারবারি বাট্টা। কারবারি বাট্টা দু ধরনের হতে পারে, ক্রয় বাট্টা হতে পারে, বিক্রয় বাট্টা হতে পারে। পণ্য ক্রয় করার সময় যে টাকা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে ক্রয় বাট্টা, আর বিক্রয়ের সময় যে বাট্টা ছাড় দেওয়া হয় সেটা হচ্ছে বিক্রয় বাট্টা। এবং এই কারবারি বাট্টা তোমার কারবারি বাট্টার জন্য আলাদা কোনো জাবেদা লিপিবদ্ধ হয় না। ঠিক আছে, কিন্তু কারবারি বাট্টার টাকাটা হিসাব থেকে বাদ দিয়ে দেখাতে হয়। তারপরে এখানে দেখো যে 10% একটা উদাহরণ আছে, 10% কারবারি বাট্টায় পণ্য ক্রয় 20,000 টাকা, ক্রয় হিসাব ডেবিট আর নগদের হিসাব কী হবে, ক্রেডিট 18,000 টাকা। এটা নগদ বাট্টা, দিনাপাওনা নিষ্পত্তির সময় নগদ অর্থ থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে নগদ বাট্টা বলে দিনাপাওনা নিষ্পত্তির সময়। তার মানে নগদ বাট্টা হচ্ছে দিনাপাওনা নিষ্পত্তির সাথে জড়িত, আর কারবারি বাট্টা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। নগদ বাট্টা আবার দুই প্রকার হতে পারে, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা হচ্ছে পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় নগদ মূল্য থেকে যে টাকা পাওয়া যায়, ছাড় পাওয়া যায়, তাকে প্রাপ্ত বাট্টা বলে। আর প্রদত্ত বাট্টা হচ্ছে দেনাদারকে টাকা পরিশোধ করার সময় নগদ মূল্য থেকে যে টাকা ছাড় দেওয়া হয় তাকে আমরা বলে থাকি প্রদত্ত বাট্টা। পরের অপশন আমরা দেখি, যেমন এখানে কিছু উদাহরণ আছে, দেখো বাট্টা সংক্রান্ত জাবেদা। 10% বাট্টায় নগদে পণ্য ক্রয় করেছি, তাহলে বাট্টার জন্য তো জাবেদা হচ্ছে না, ক্রয়ের নর্মাল যে জাবেদা, ক্রয় হিসাবে ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। কিন্তু কারবারি বাট্টা টাকা বাদ দিয়ে দেখাতে হবে। 40,000 যদি আমরা 10% করি, একটা শূন্য বাদ দিই, 4,000 টাকা, 40 থেকে 4 গেলে 36,000 টাকা, তার মানে এখানে আবার 36,000 টাকাই দেখাতে হবে। কারবারি বাট্টা টাকা বাদ দিয়ে এখানে দেখাতে হবে জানুয়ারি 10 ক্রয় হিসাব ডেবিট, আর হচ্ছে নগদের হিসাব ক্রেডিট, টাকা হবে 36,000। কারবারি বাট্টা বাকিতে পণ্য ক্রয়, বাকিতে ক্রয় করলে কী হবে, সে একই ক্রয় হিসাব ডেবিট আর প্রতি হিসাব কী হবে, ক্রেডিট।
5% বাট্টা মাইনাস করে আসবে কত? 19,000 টাকা হবে এখানে। পাওনাদার শফিকের দেনা 10,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 9,500 টাকায় প্রদান করা হলো। এই দুইটা ছিল কারবারি বাট্টা, ঠিক আছে। এখন এটা হচ্ছে নগদ বাট্টা। পাওনাদার শফিক আমাদের কাছে পেতো 10,000, কিন্তু শফিককে আমরা দিলাম কত? 9,500। তাকে আমরা 500 টাকা কী করেছি? কম দিয়েছি। এই 500 টাকা আমাদের জন্য কি? প্রাপ্ত বাট্টা। যদি আমরা কম দিয়ে থাকি, কম দিলে প্রাপ্ত বাট্টা, মনে রাখবে, কম দিলে প্রাপ্ত বাট্টা। আর যদি কম পেয়ে থাকি, কম পেলে প্রদত্ত বাট্টা। কম দিলে প্রাপ্ত বাট্টা, কম পেলে কী হবে? প্রদত্ত বাট্টা হবে, ঠিক আছে। তো এটা জাবেদার আমরা একটু লিখি। পাওনাদার শফিককে আমরা প্রদান করেছি, পাওনাদার টাকা পেয়েছে, প্রদেয় হিসাব ডেবিট। শফিক একজন পাওনাদার, প্রদেয় হিসাব ডেবিট। তাকে নগদ টাকা প্রদান করেছি, নগদান হিসাব কী হবে? ক্রেডিট। আমার বাট্টা পেয়েছি, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। আরেকটা বিষয় খেয়াল রাখবে, দেনাদার এবং পাওনাদার বা প্রাপ্য এবং প্রদত্তে এই লেনদেনের মূল টাকাটাই বসবে, বাট্টার টাকা বাদ দিয়ে কিন্তু এখানে বসবে না। দেনাদার পাওনাদারের মূল টাকাই বসবে। তার মূল টাকা কত ছিল এখানে? 10,000 টাকা, ঠিক আছে। নগদে পরিশোধ করেছি 9,500, আর বাট্টার সুবিধা পেয়েছি আমরা কত? 500। এটা একটা। এরপর দেখো যে 10% বাট্টা বাদে কবিরকে প্রদান, বাট্টা বাদে এখানে কিন্তু একটা ফর্মুলার ব্যাপার আছে। বাট্টা বাদে যদি বলে থাকি আমরা কী করব? বাট্টা বাদে বলে আমরা বাট্টার পরিমাণ বের করবো একটা ফর্মুলা দিয়ে। বাট্টাকৃত টাকা ইন্টু বাট্টার হার ডিভাইডেড বাই 100 মাইনাস বাট্টার হার। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। আমার বাট্টাকৃত টাকা কত এখানে? 27,000 টাকা। বাট্টার হার কত? 10%। এখানে আমরা কী করবো? 100 মাইনাস 10 করবো। তাহলে এখানে কত আসছে দেখো? 3,000 টাকা আসবে এখানে। তার মানে বাট্টার পরিমাণ হচ্ছে 3,000। তা আমরা যদি এখানে লিখে থাকি, এখানে আমরা যদি লিখি যে তোমার কত? 10 তারিখ, আমরা নগদ টাকা আদায় করেছি, নগদান হিসাব ডেবিট। প্রদত্ত বাট্টা ডেবিট। আর হচ্ছে তোমার নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট। প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদে পেলাম কত? 27,000, বাট্টা ছিল 3,000, প্রাপ্য হিসাব ছিল কত? 30,000, ঠিক আছে। এরপরটা দেখো গেছে ভ্যাট শব্দের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য পরিশোধ কর বা মূল্য সংশোধন কর। আমার একটা উদাহরণ আছে, দেখো কি আছে। পণ্য ক্রয় করা হলো 20,000 টাকা, যার 15% ভ্যাট ক্রয় করা হলো, ভ্যাট দেওয়া হলো, ঠিক আছে। যদি ভ্যাট সহ বলে তাহলে একটা ক্যালকুলেশন আলাদা হবে, আর ভ্যাট যদি আলাদা করে ধরতে হয় তাহলে শুধু আমাকে পার্সেন্টেজ করলে হবে। এখানে ভ্যাট সংযুক্ত করা হলো, মানে ভ্যাট ধরতে হবে আর কি 15%। তাহলে এখান থেকে পণ্য ক্রয় হিসাব ডেবিট হবে, আর ভ্যাট হিসাব নামে কোনো হিসাব না, সেটা কী হবে? ভ্যাট চলতি হিসাব। এবার এখানে কিছু বলছে যে ভ্যাট শব্দের পুনর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য পরিশোধ কর বা মূল্য সংযোজন কর, ঠিক আছে। মূল্য সংযোজন কর হবে এটা, যে পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত করে ভ্যাট চালানের মাধ্যমে আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তাহলে পণ্য ক্রয় করা হলো। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবো, ক্রয় যদি ডেবিট হয় তাহলে ভ্যাট চলতি হিসাবে কী হবে? ডেবিট হবে। আবার বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ভ্যাট চলতি হিসাবে কী হবে? ক্রেডিট হবে। তাহলে ক্রয় করেছি, ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর হচ্ছে নগদের হিসাব ক্রেডিট। টাকা কত? 20,000, 3,000, 23,000। আর এখানে দেখো কত আছে? 15% ভ্যাট সহ পণ্য বিক্রয়। ভ্যাট সহ যদি বলে তাহলে এটারও একটা ক্যালকুলেশন রয়েছে। 34,500 গুণ 15 ভাগ 115, এই ফর্মুলাতে আমরা করবো।
আসবে 4,500। এখন কথা হচ্ছে গুণ 15 ভাগ 115 কেন করলাম? মনে করি বিক্রয় মূল্য 100 টাকা, ভ্যাট 15 টাকা, তাহলে ভ্যাট সহ বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 15, 115 টাকা। ভ্যাট সহ বিক্রয় মূল্য 115 টাকা হলে ভ্যাট 15 টাকা, ভ্যাট সহ বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর 34,500 টাকা হলে কত? তাহলে আমার এই লাস্ট সর্বশেষ গিয়ে এই ফিগারটা দাঁড়াবে এবং এটার টাকা হবে কত? 4,500 টাকা। তো ভ্যাট আমরা আগেই বলেছিলাম যে ভ্যাট যদি ক্রেডিট হয়, ভ্যাট চলতি হিসাবে কী হবে? ক্রেডিট হবে। তাহলে এখানে দেখো কী কী আছে। এখানে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, ভ্যাট চলতি হিসাব ক্রেডিট। ঠিক আছে, টাকা কত হবে? নগদান 34,500, বিক্রয় 30,000, ভ্যাট 4,500। হ্যাঁ, এখানে একটু ক্যালকুলেশনের ব্যাপার ছিল, ওই যাই হোক। পরবর্তী জাবেদাটা চলে আসে, ক্রয় জাবেদা। দেখো এখানে ক্রয় জাবেদা আমরা আগেই বলেছিলাম যে বাকিতে ক্রয় করলে কি প্রস্তুত করতে হয়? ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। তো এখানে দেখো যে দুইটা প্রতিষ্ঠান হচ্ছে, কোভিড ট্রেডার্স আর হচ্ছে কি সাদা ট্রেডার্স, এবং এই ঘরটা ফিক্সড কর। তারই ক্রেডিট হিসাব খাত। ক্রেডিট হিসাব খাত লেখার উদ্দেশ্য হচ্ছে প্রদেয় হিসাব ক্রেডিটই আছে, এখানে যত প্রকার প্রদেয় হিসাব রয়েছে তাদের নাম এখানে আসবে, এবং আমরা ক্যালকুলেশনের জন্য নিচের এই জায়গাটুকু কাজে লাগাতে পারি। তাহলে এখানে দেখো কী কী আছে, যে কোভিড ট্রেডার্সের নিকট থেকে প্রতিটি 60 টাকা দরে 20 ডজন ডিম ক্রয়। আমরা আগে একটু কোভিড ট্রেডার্সের ক্যালকুলেশনটা করে নিই। কোভিড ট্রেডার্স কী করেছি আমরা? ডিম ক্রয় করেছি। ডিম ক্রয় 1 ডজনে কতটি? 1 ডজনে 12টি। তাহলে আমরা এটা ক্যালকুলেশন দিতে পারি 7 গুণ 20 গুণ 12। ঠিক আছে, 7 গুণ 20 140, 140 গুণ 12 কত আসবে? দেখো 140 গুণ 10 1400, আর হচ্ছে তোমার 280, 1400 যোগ 280 হবে এখানে। ঠিক আছে, 1,680 টাকা হবে এখানে। তারপর এখানে কি আছে দেখো, কারবারি বারটা 10% মাইনাস কারবারি বারটা, এটা আমরা মাইনাস করবো এখানে। কারবারি বারটা 10% ইন্টু 10%, 168। তারপর কি আছে দেখো এখানে, প্যাকিং খরচ আছে 100 টাকা, যোগ প্যাকিং খরচ। আমরা যোগ বিয়োগ করি কত আসে? 1780। 1780 থেকে 168কে মাইনাস করি। 1780, 168, 1780 মাইনাস 168 করে ফিরি আমরা একটু মোবাইলে করে দেখি। হ্যাঁ, 1780 মাইনাস 168, আমার আসতেছে 1612 টাকা আসতেছে, 1612 টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন। তাহলে এটি কোম্পানির নাম কি? 2025 জানুয়ারি 8, ব্যক্তির নাম হচ্ছে কোভিড ট্রেডার্স। টাকা হচ্ছে কত? না, আমাদের চালান নম্বর কত ছিল? চালান নম্বর ছিল 105, শর্ত ছিল 2/10/30। এটা একটা অর্থ আছে 2/10/30। 10 দিনের ভিতরে যদি টাকা পরিশোধ করা হয় তাহলে 2% বাটার সুবিধা পাওয়া যাবে, আর মেয়াদ হচ্ছে 30 দিন। ঠিক আছে, চালান নম্বর কত? চালান নম্বর হচ্ছে 105। আর এখানে টাকা হচ্ছে কত? 1,612 টাকা। 12 তারিখ, শাহাদাত এন্টারপ্রাইজ। এটা কীভাবে বের করবো আমরা? আমরা কী করছি, প্রতি বস্তা 2,500 টাকা ধরে 50 বস্তা চাল ক্রয়। 2,500 ইন্টু 50, 2,500 25,000, 1,25,000। কারবারি বারটা 5%। $12,500, 6,250। কুলির মজুরি 120 টাকা।
1,18,870। এটার আমরা দেখছি এটা চালানো 110, শর্ত হচ্ছে তোমার কত 3,15,30, 110, মোট টাকা হচ্ছে 1,18,870। আমরা এই দুটোকে যোগ করে দিই। হ্যাঁ, 1,20,482। হ্যাঁ, এই ছিল আমাদের ক্রয় জাবেদা। যে মোটামুটি বিক্রয় জাবেদা দেখি সর্বশেষ পরিবেশন আমাদের বিক্রয় জাবেদা। এটা শেষ হলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে। বিক্রয় জাবেদা দেখো একইভাবে আমরা বের করব। বিক্রয় জাবেদা হচ্ছে বিক্রয় জাবেদা এখানে হবে তোমার প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে যে লেখাটা হবে সেটা ডেবিট হিসাব খাত। এটা আমরা কপি পেস্ট করতে গিয়ে এটা এসে পড়েছে, ডেবিট হিসাব খাত হবে। ঠিক আছে, ডেবিট হিসাব খাত থেকে এখানে প্রথম কোম্পানির নামকে দেখো রোহান ট্রেডার্স। রোহান ট্রেডার্সের নিকট থেকে প্রতিটি 10 টাকা করে 15 জন ডিম বিক্রয় কারবার ব্যর্থতা। এখন আগে ক্রয় করেছে, এখন বিক্রি করবো রোহান ট্রেডার্সের কাছে। রোহান ট্রেডার্স ডিম বিক্রয়, দশ গুণ 15 গুণ 12, হ্যাঁ 10 গুণ 15 150, 150 গুণ 12 1800, 1,800। ঠিক আছে, আমরা কি আছে এখানে কারবারি ভাট আছে 10%, $180। চালান প্যাকিং খরচ রয়েছে 50। হ্যাঁ 1850 থেকে 180কে যদি ম্যানেজ করি আমরা 1,670। ঠিক আছে, আমরা কোম্পানির নাম লিখে দিই জানুয়ারি 8 রোহান ট্রেডার্স। টাকা হচ্ছে শর্ত নেই এটার। চালান অঙ্ক কত এখানে? চালান অঙ্ক দেখতে পাচ্ছি আমরা কত 105 শর্ত। আর প্রাপ্য ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট 1,670। হ্যাঁ, এটা গেলো জানুয়ারির 8। এবার জানুয়ারির 12 তারিখ আমরা এটা দেখে নিই। রফিক এন্টারপ্রাইজ, রফিক এন্টারপ্রাইজ কত আছে দেখো, আমরা চাল বিক্রয় করেছি, চাল বিক্রয় রফিক এন্টারপ্রাইজের কাছে আমরা চাল বিক্রয় করেছি 3,000 টাকা ধরে 30 বস্তা, 3 × 90,000 টাকা। ঠিক আছে, কারবারি ভাটটা 5%, $4,500। আমরা মজুরি দিয়েছি 100 টাকা, 85,500, 85,600। এটা চালান নম্বর কত 100, এটা চালানো 110, 86,000, 27,170, 27,270। তো এভাবে আমরা কী করবো, বিক্রয় জাবেদাটা করে ফেলবো। আমরা পরবর্তী ধাপে চলে যাই। আমাদের ক্লাস আজকে এখানেই শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, থ্যাংকস ফর ওয়াচিং মাই ক্লাস ডিয়ার স্টুডেন্ট। অ্যান্ড এটা আমার ফেসবুক পেজ, ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি কোনো সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে দিবে, আমি সমাধান দিয়ে দিব। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাক। আমরা পরবর্তীতে আলোচনা করবো আরও নতুন নতুন বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।